গল্পের নাম প্রণয়ের অমল কাব্য। লিখেছেন DRM সোহাগ। আজকে শুনবেন গল্পের ৫৭তম অংশ। মায়রার কথায় ইরফান ভীষণ অবাক হয়। আলতো হাতে মায়রার গাল বেয়ে গড়িয়ে পড়া পানি মুছে দিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই বার্ড ফ্লাওয়ার। তোমাকে কে কি বলেছে আমায় বলো। মায়রা কান্নামাখা চোখে চেয়ে আবেগী স্বরে ডাকে, শিশওয়ালা। মায়রার এমন ডাক যেন ইরফানের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে। ইরফান মাথা নিচু করে মায়রার কপালের সাথে কপাল ঠেকিয়ে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, কি হয়েছে বলো, আমি সব ঠিক করে দিব। মায়রা চোখ বুজে নেয়, নাক টেনে বলে, আমার মা ভাই আমার নিজের নয়, সত্যি বলছি। ইরফান মায়রার ঠোঁটজোড়ায় একটা চুমু খায়। এরপর মায়রার মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, ইটস ওকে, বাট তাদের সাথে কথা বলছো না কেন? তারা তোমার জন্য কষ্ট পাচ্ছে। মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আমি ওদের সাথে কথা বলতে চাই না। আমার পরিবার না থাকলে আপনি আমায় মানবেন না। কি বাচ্চামি কথাবার্তা। ইরফান চোখ ছোট ছোট করে তাকিয়ে ধমকে বলে, এসব উল্টাপাল্টা কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো স্টুপিড। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। সে বুঝতেই পারেনি ইরফান তাকে ধমকাবে। মায়রা অভিমানী চোখজোড়া নামিয়ে ইরফানকে ছেড়ে দাঁড়ালো। ইরফানের সামনে থেকে সরে যেতে চাইলে ইরফান মায়রাকে তার সাথে চেপে ধরে। মায়রা নিজেকে ছাড়াতে মোচড়ামুচড়ি করে। ইরফান চোখ ছোট ছোট করে, স্টুপিড গার্ল, রাগিও না আমায়। মায়রা ইরফানের দিকে চেয়ে রেগে বলে, ছাড়ুন বলছি, আমি কারো সাথেই কথা বলবো না। কথাটা বলে মাথা নিচু করে গাল ফুলিয়ে রাখে। ইরফান ডান হাত মায়রার গালে দিয়ে মৃদুস্বরে বলে, ইউ নো, ইউ আর মাই হার্ট। মায়রার শরীর শিরশির করে। চোখ তুলে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে বলে, নিজের হার্টকে কেউ নিজের থেকে আলাদা করে? মায়রা তেয়ারা কণ্ঠে বলে, আপনার তো হার্টই নেই, আপনি হার্টলেস। ইরফান চোখমুখ কুঁচকে তাকায়। এই স্টুপিডকে সে কি বলে, আর এটা কি বোঝে? মায়রা ইরফানের মুখের এক্সপ্রেশন দেখে মনে মনে হাসে। ইরফান মায়রাকে আরেকটু শক্ত করে ধরে বলে, হার্ট আছে কি নেই এর প্রুফ দিয়ে দিব ভেরি শুন। আগে সুস্থ করে নিই তোমাকে, দেন সব বোঝাবো স্টুপিড। মায়রা চোখ ছোট ছোট করে বলে, কিভাবে বোঝাবেন? কথাটা বলে ইরফানের বুকের বাপাশে মায়রা তার ডান হাতের দুয়ামুল দিয়ে খোঁচা দিয়ে বলে, এই জায়গা কেটে আপনার হাত দেখাতে হবে, তাহলে আমি বুঝব। কিন্তু এমন করলে তো আপনি বাঁচবেন না। তাহলে কিভাবে হবে? ইরফান মায়রার গলার ভাঁজে আঙুল চালিয়ে বলে, আমি মারা গেলে তুমি শোক পালন করতে পারলে তোমাকে এভাবেই বোঝাবো। মুহূর্তেই মায়রার চোখজোড়া ভরে ওঠে। করুণ সুরে ডাকে, শিশওয়ালা। ইরফান কেমন করে যেন তাকায় মায়রার চোখের দিকে। মেয়েটি এত আবেগ নিয়ে এই নাম কিভাবে উচ্চারণ করে ইরফান ভেবে পায় না। ইরফান মায়রার কপালে শব্দ করে চুমু এঁকে মায়রার চোখের দিকে তাকায়। মৃদুস্বরে বলে, বার্ডফ্লাওয়ার অ্যান্ড শিশওয়ালা একসঙ্গে চিরনিদ্রায় শায়িত হওয়ার আর্জি উপরওয়ালার কাছে। এবার ঠিক আছে। মায়রার চোখজোড়ায় আরও খানিক বিন্দু বিন্দু পানি জমে। মাথা নেড়ে সম্মতি জানায়। লাবিব বেলকনিতে এসে মায়রার পায়ের কাছে দাঁড়িয়ে তার ছোট ছোট দুহাতে মায়রার পা ধরে। এরপর মাথা উঁচু করে মায়রার দিকে তাকিয়ে ডাকে, আপুই আপুই আমাকে কুলে নাও। মায়রা লাবিবের কথা শুনে মাথা নিচু করে তাকায়। তার চোখে পড়ে লাবিব টলমল চোখে তার দিকে চেয়ে আছে। মায়রার কাঁদতে ইচ্ছে করল, নিচু হতে গিয়েও হল না। ইরফানের দিকে চেয়ে অসহায় কণ্ঠে ডাকে, শিশওয়ালা। ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, ওকে কোলে নাও বার্ড ফ্লাওয়ার। মায়রা মাথা নেড়ে বলে, ওর বাবা আমায় অনেক কথা শুনিয়েছে। আমি মা আর ভাইয়ের সাথে মিশলে ওর বাবা অনেক রাগ করে। ইরফান মায়রার কথা শুনে অবাক হয়। লাবিব ফুপিয়ে ওঠে, আপুই আপুই আমাকে কুলে নাও, আপুই। ইরফান মায়রাকে ছেড়ে কিছুটা ঝুঁকে বা হাতে নিজেই লাবিবকে কোলে নিল। এরপর মায়রাকে ডান হাতে তার দিকে টেনে আনে। মায়রার মাথা তার বুকে জড়িয়ে নিয়ে বলে, কি হয়েছে বার্ড ফ্লাওয়ার, আমাকে বলো।
নয়তো সলভ করব কিভাবে? লাবিব কান্নামাখা চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রাও টলমল চোখে লাবিবের দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ওঠে। লাবিবের বাবা যে তাকে কুকুরের চেয়েও নিকৃষ্ট বলেছে, সে আবারও কি করে এদের দিকে মুখ তুলে তাকাবে? সে তো পারছে না। ইরফান দ্রুত মায়রার মাথা উঁচু করে ধরে। মায়রার চোখ বন্ধ। বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়িয়ে পড়ে। ইরফান ডান হাতে মায়রার চোখের পানি মুছে দেয়। এরপর মৃদুস্বরে ডাকে, বার্ডফ্লাওয়ার। মায়রা চোখ খোলে না। ইরফান ঘাড় বাঁকিয়ে লাবিবের দিকে তাকায়। লাবিবও ঠোঁট উল্টে শব্দহীন কেঁদে দেয়। ইরফানের দিকে চেয়ে বলে, খুচিব দুলাবাই আপুই কথা বলে না কিনু। ইরফান ভ্রু কুচকে তাকায়। এক স্টুপিড আর এক স্টুপিডকে তার উল্টাপাল্টা নাম শিখিয়েছে। ইরফান এসব রেখে সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, বলবে ওয়েট। মায়রার দিকে চেয়ে গলা ঝেড়ে বলে, বার্ডফ্লাওয়ার চোখ খোলো। মায়রা চোখ খুলল না। ইরফান আবারও ডাকে, বার্ডফ্লাওয়ার। মায়রার কোনো রেসপন্স না পেয়ে ইরফান একটু ঝুঁকে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। সাথে সাথে মায়রা চোখ বড় বড় করে তাকায়। দোহাতে ইরফানকে ঠেলে সরাতে চায়। ইরফান ডান হাতে মায়রাকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে। মায়রা ছটফটায় নিজেকে ছাড়াতে, তবে পারে না। কিছুক্ষণ পর ইরফান নিজেই মায়রাকে ছেড়ে দেয়। মায়রা দ্রুত ইরফানের বুকে মুখ লুকায়। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে ঠোঁটজোড়া মুছে লাবিবের দিকে তাকালে দেখল লাবিব অবুঝ নয়নে চেয়ে আছে ইরফানের দিকে। মায়রা হঠাৎই সোজা হয়ে দুহাতে ইরফানকে ধাক্কা দিয়ে রেগে বলে, অসভ্য লোক, আমার ভাইকে আপনার চোখে পড়ে না। ইরফান মায়রাকে কিছু বলল না। ঘাড় বাঁকিয়ে লাবিবের দিকে চেয়ে বলে, তোমার আপুই আমার কি হয় বলো তো? লাবিব কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, বু। ইরফান আবারও প্রশ্ন করে, বউদের কি করতে হয়? লাবিব আবারও কিছু একটা ভেবে বলে, আদল। আমি আমার বউকে কি করেছি? লাবিব সাথে সাথে উত্তর দেয়, আদল। ইরফান ঠোঁট বাঁকায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। বা হাত কোমরে দিয়ে ডান হাতে লাবিবের কান টেনে বলে, এই ছানা এসব পাকা পাকা কথা কোথা থেকে শিখেছিস? লাবিব ঠোঁট উল্টে বলে, খুচিব দুলাবাই। মায়রা ইরফানের দিকে রেগে তাকায়। ইরফান স্বাভাবিকভাবে মায়রার দিকে তাকায়। মায়রা রেগে বলে, আপনি আসলেই একটা অসভ্য লোক। ইরফান তার ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মায়রার ভেজা ঠোঁটজোড়া মুছে দিয়ে মৃদুস্বরে বলে, আই নো। এসব বাদ দাও। তোমার ভাই হাসছে দেখ। ওকে কোলে নাও। মায়রা সাথে সাথে লাবিবের দিকে তাকায়। সত্যিই লাবিব হাসছে। মায়রা আবারও ইরফানের দিকে তাকালে ইরফান মায়রার গালে হাত দিয়ে বলে, আমি সব প্রবলেম সলভ করে দিব। ও তো বাচ্চা, রাইট? ওকে কোলে নাও। মায়রা টলমল চোখে ইরফানের দিকে তাকায়। ঠোঁট উল্টে বলে, আপনি এত ভালো কেন? ইরফান চোখ ছোট ছোট করে বলে, একটু আগেই তো বললে আমি অসভ্য। মায়রা লাবিবকে কোলে নিয়ে মুখ বাঁকিয়ে বলে, অসভ্যই আপনি। আমার ভোলা ভালা ভাইটাকে কিসব উল্টাপাল্টা শিখিয়েছেন? ইরফান কিছু বলল না। মায়রা লাবিবের দুগালে অগণিত চুমু খায়। লাবিব দুহাতে মায়রার গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হাসে। ইরফান চোখমুখ কুঁচকে তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, এসব রেখে ওর সাথে কথা বলো। মায়রা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফানকে পাত্তা না দিয়ে লাবিবের উদ্দেশ্যে বলে, ভাইয়া তুই আপুইকে ছাড়া আর কাঁদবি না? আচ্ছা। লাবিব ঠোঁট উল্টে বলে, কাঁদবু? আপুই তুমি আমাকে কুলে নাওনি কিনু? তুমু খাওনি কিনু? মায়রা লাবিবের গালে চুমু খেয়ে বলে, এই এখন নিয়েছি। চুমুও খেয়েছি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তোমরা দুই ভাইবোন কি কিসের খেলা খেলো? স্টুপিড। মায়রা আর লাবিব দুজনেই ইরফানের দিকে বিরক্ত চোখে তাকায়। লাবিব বিড়বিড় করে, খুচিব দুলাভাই। মায়রা ইরফানের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, আপনার প্রবলেম কি? আমাকে আর ভাইকে শুধু ডিস্টার্ব করেন কেন? ইরফান একটু ঝুঁকে মায়রার ঠোঁটজোড়ায় শব্দ করে চুমু খেয়ে বলে, আমার জিনিস সবাইকে বিলিয়ে দেয়ার হ্যাবিট ছুটাবো, স্টুপিড।
মায়রা কিছু বলতে গেলে ইরফান মায়রাকে চুপ করিয়ে বলে, তোমার ভাইয়ের বাবা তোমাকে কি বলেছিল? ফার্স্ট বলবে। মায়রার মুখ মলিন হয়ে যায়। দৃষ্টি ঘুরিয়ে লাবিবের দিকে তাকায়। তার মা আর ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও মায়রা তো এদের নিজের চেয়েও বেশি কিছু ভাবে। ইরফান মায়রার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, স্পিক আপ বার্ড ফ্লাওয়ার। মায়রা ইরফানের দিকে চেয়ে থেমে থেমে সবই বলে। লাবিবের বাবা তাকে সেদিন যা যা বলেছিল সবই ইরফানকে বলে। সব শুনে ইরফান দুহাত মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ করে। বিড়বিড় করে, বাস্টার্ড, বার্ডফ্লাওয়ার সুস্থ হওয়া পর্যন্ত উড়ে নে। মায়রা ইরফানের দিকে চেয়ে ভারী গলায় বলে, আমার নিজের বাবা মা কেউ নেই শিশুওয়ালা। শ্যামা মা জন্মের সময় মারা গিয়েছে আর বাবা কয়েক মাস পর মারা গিয়েছে। কথাটা বলতে বলতে মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান দুহাতের আজলায় মায়রার মুখটা নিয়ে মায়রার চোখের পানি মুছে দেয়। নরম সুরে বলে, ডোন্ট ক্রাই বার্ড ফ্লাওয়ার। আমি সব ঠিক করে দিব, ওকে? অ্যান্ড আর কখনো বলবে না তোমার কেউ নেই। সবাই আছে তোমার। একটু থেমে আবারও বলে, তোমার ভাইয়ের বাবা ভালো মানুষ নয়। আর খারাপ মানুষদের জন্য ভালো মানুষদের মনে কষ্ট দিতে নেই। তোমার মা আর ভাইয়ের কোনো দোষ নেই, রাইট? তাহলে তাদের কেন কষ্ট দিচ্ছ? মায়রা বলতে নেয়, কিন্তু লাবিবের বাবা। ইরফান মাঝপথে বলে, বলেছি না, সব ঠিক করে দিব। সে নিজেই তোমার কাছে এসে তোমার মা আর ভাইয়ের সাথে কথা বলতে বলবে। মায়রা অবাক হয়ে বলে, কিভাবে? ইরফান মায়রার কপালে চুমু খেয়ে বলে, এত জানতে হবে না। এসো তোমার মায়ের সাথে কথা বলবে। কথাটা বলে মায়রার হাত ধরে বেলকনি থেকে রুমের ভেতরে প্রবেশ করে। মায়রার হাত ছেড়ে দিল। মায়রা এগিয়ে যায় তার মায়ের দিকে। লাবিবকে বেডের উপর নামিয়ে দিয়ে মায়রা নিজেই তার মাকে জড়িয়ে ধরে। ইরফান কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। মায়রার মা মায়রার পিঠে হাত বুলিয়ে ভাঙা গলায় বলে, আমাদের কাউকে একটিবার কেন বললি না মা? মায়রা নীরবে চোখের পানি ফেলে। বেশ কিছুক্ষণ পর তার মাকে ছেড়ে দাঁড়ায়। মায়রার মা মায়রার চোখের পানি মুছে দেয়। মায়রা নাক টেনে বলে, আমার জন্য তোমার কত অশান্তি হয়, আমি না থাকলে তো সেসব আর হবে না। মায়রার মা মায়রার মুখে কয়েকটা চুমু খেয়ে বলে, আমার মেয়ের চেয়ে আমার কাছে ওসব সস্তা শান্তি বড় হয়েছে কখনো। ওসব ভাবতে না করি না আমি তোকে। ওসব আমি বুঝে নিব। তোর মায়ের ভালোবাসা চোখে পড়ে না মা। তুই ছাড়া তোর এই মা শূন্য বুকে কিভাবে থাকবে, একবারও ভাবিসনি কেন? মায়রা মাথা নিচু করে ফুপিয়ে কাঁদে। মায়ের বুকে মাথা রেখে কান্নাভেজা গলায় অভিযোগ করে, তোমার স্বামী বলেছে, আমি তোমার আর ভাইয়ের সাথে কথা বললে সে আমাকে মেরাই ফেলবে। বলেছে আমি নাকি তোমাদের জাদু করেছি, তাই তোমরা আমাকে ভালোবাসো। বলেছে, তুমি তো আমার নিজের মা নয়, একদিনও পেটে ধরনি, তবে কেন তোমাকে মা ডাকি? ওসব শুনে আমার খুব কষ্ট হয়েছে মা। সবাই কেন বলে তুমি আমার মা নয়? কাঁদতে কাঁদতে বলা মায়রার কথাগুলো শুনে মায়রার মা নীরবে চোখের জল ফেলেন। রুমা নেওয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছেন। ফারাহ, ইনায়ার চোখে পানি। মায়রা তাদের চেয়ে কত ছোট, অথচ মেয়েটার জীবনে কত কষ্ট। একটা মানুষ কত কষ্ট পেলে তার বাঁচার ইচ্ছে মরে যায়। মায়রা আবারও বলে, তোমার স্বামী বলেছে, আমি নাকি কুকুরের চেয়েও নিকৃষ্ট। কুকুরকে তাড়িয়ে দিলেও তো তারা আর আসে না। কিন্তু আমি বারবার তোমার আর ভাইয়ের কাছে যাই। আমি তো আমার পর মা ভাইকেই অনেক ভালোবাসি। সেটা কেউ কেন বোঝে না মা? ইরফান দরজার কাছে দাঁড়িয়ে মায়রার প্রতিটি আহাজারি শুনল। নির্জীব চোখে মায়রার পানে চেয়ে রইল কতক্ষণ কে জানে। তার বার্ডফ্লাওয়ার এত দুঃখ নিয়ে হেসে খেলে বেড়াত। সে ছাড়বে না উই বাস্টার্ডকে। শুধু তার বার্ডফ্লাওয়ার একবার সুস্থ হয়ে নিক। সুদে আসলে সব ফেরত দিবে। দীর্ঘশ্বাস ফেলে জায়গাটি প্রস্থান করে ইরফান। মায়রার মা মায়রার মাথা তুলে দুহাতে মায়রার চোখজোড়া মুছে দেয়। আবারও মায়রার মুখে কয়েকটা চুমু খেয়ে বলে, আমার সোনা মা তুই। এই যে তোর মা বলছে, ওই লোকটাকে আমি ছাড়ব না। তুই দেখিস, আর কখনো এসব পাগলামি করবি না। মায়রা নাক টেনে বলে, তোমাকে কিছু করতে হবে না। শিশওয়ালা সব ঠিক করে দিবে বলেছে। মায়রার মা ভ্রু কুঁচকে বলে, শিশওয়ালা কে? মায়রা থতমত খেয়ে তাকায়। লজ্জা পেয়ে যায়।
আমতা আমতা করে বলে, তোমার মেয়ে জামাই। মায়রার মা মৃদু হেসে মায়রার ভেজা মুখ মুছে দেয়। মায়রা তার মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, মা আমি বাঁচব তো? মায়রার কথায় মায়রার মা অসহায় চোখে তাকায়। চোখজোড়া আবারও ভরে ওঠে। ফারাহ এগিয়ে এসে মায়রার পাশে দাঁড়িয়ে মায়রাকে তার দিকে ফিরিয়ে বলে, এই মায়রা এসব বাজে কথা কেন বলো তুমি? ইরফান ভাই তোমাকে পাতালে নিয়ে যাবে, তবুও তোমার কিচ্ছু হতে দিবে না, বুঝেছ? মায়রা ফারাহকে জড়িয়ে ধরে হেসে বলে, তুমি অনেক ভালো আপু। ফারাহ নিজেও মায়রাকে জড়িয়ে ধরে বলে, আমার ছোট বোন মায়রার চেয়ে ভালো কেউ এখনো হতে পারিনি, বুঝলে? মায়রা একটু হাসলেও আবারও নীরবে চোখের পানি ফেলে। সে জানে তার অবস্থা ভালো নয়। তাকে তো ডক্টর নিজেই বলেছিল তার অবস্থার কথা। সে ভুলে যায়নি। এত এত ভালোবাসার মানুষগুলোকে রেখে মায়রার যেতে ইচ্ছে করে না। কিন্তু তার যে মরণ ব্যাধি। ফারাহ বুঝল মায়রা কাঁদছে। মেয়েটির নিজেরও চোখ ভিজে যায়। মায়রাকে সে কদিনই বা চেনে। অথচ মাত্র কদিনেই মেয়েটা এত আপন করে নিয়েছে। ফারাহ সত্যিই মনে হয় মায়রা তার একদম নিজের ছোট্ট একটি বোন। ছোট বোনেরা ঠিক যেমন চঞ্চল, দুষ্ট হয়, মায়রাও তেমনি এক দুষ্ট, মিষ্টি, চঞ্চল মেয়ে। ইনায়া পিছন থেকে মায়রাকে জড়িয়ে ধরে কান্নামাখা গলায় বলে, এই মায়রা আমার ভাইয়া তোমাকে ঠিক সুস্থ করে আনবে, বুঝছ? মিলিয়ে নিও। ইনায়ার কথায় মায়রা মলিন হাসে। মায়রার মা এগিয়ে গিয়ে তার ছেলেকে কোলে নিয়ে রুমা নেওয়াজের পাশে বসেন। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে মায়রার মাকে সান্ত্বনা দেয়। ইরফান তার অফিসের অ্যাসিস্ট্যান্ট রাকিবকে কল করে বলে, রাকিব আমার ইনস্ট্যান্ট হেলিকপ্টার লাগবে। টাইম হাইলি 20 মিনিটস। আমি ঠিকানা মেইল করছি। গট ইট। রাকিব আমতা আমতা করলে ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে টাকা ঢালো আর আমার কাজ কর। ওপাশে রাকিব চুপসে গিয়ে বলে, জি স্যার। ইরফান আবারও বলে, কানাডার 2টো টিকিট বুক করে রাখো আজকের মধ্যেই। রাকিব মিনমিন করে বলে, স্যার আজকে ফ্লাইট না পেলে? ইরফান দৃঢ় কণ্ঠে বলে, পাবে। ফাস্ট কর। কথাটা বলে কল কেটে দেয়। এরপর রাকিবকে এই হসপিটালের ঠিকানা পাঠায়। ফোন পকেট রেখে দুহাত আড়াআড়িভাবে বুকে গুজে দাঁড়ায়। দৃষ্টি অন্ধকারাচ্ছন্ন আকাশপানে। দৃষ্টিতে প্রাণ নেই। পাশে এসে শুদ্ধ কখন দাঁড়িয়েছে ইরফানের সে খেয়াল নেই। শুদ্ধ বেশ অনেকক্ষণ ইরফানের দিকে চেয়ে রইল। এরপর ইরফানের কাঁধে হাত রেখে ডাকে, ইরফান। ইরফান কিছু বলল না। আকাশপানে চেয়ে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে। অনেকটা সময় পেরিয়ে গেলে ইরফান নির্জীব গলায় বলে, হুম। শুদ্ধ মৃদুস্বরে বলে, সব ঠিক হয়ে যাবে। ইরফান কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর বলে, ভার্সিটিতে নেক্সট 1 ইয়ার আমি থাকছি না। ভিসি আঙ্কেলের সাথে আমি কথা বলে নিব। তুই আঙ্কেলের সাথে একবার মিট করে নিস আমার হয়ে। শুদ্ধ মাথা নেড়ে বলে, আচ্ছা। তুই রাকিবকে হেলিকপ্টার ম্যানেজ করতে বললি কেন? ইরফান মৃদুস্বরে বলে, চট্টগ্রাম রওনা হব বার্ডফ্লাওয়ারকে নিয়ে। ইয়ামিন আঙ্কেল অনেক বড় অনকোলজিস্ট। উনার আন্ডারে ট্রিটমেন্ট করাবো। এর জন্য 1 সেকেন্ড টাইমও ওয়েস্ট করতে চাই না। শুদ্ধ একটু ভেবে বলে, তোর ইয়ামিন আঙ্কেলও যদি মায়রাকে অপারেশন করাতে বলে? ইরফান এবার ঘাড় ঘুরিয়ে শুদ্ধর দিকে তাকায়। রেগে বলে, তোরা বারবার কেন এই এক টপিক নিয়ে কথা বলছিস? আমি নিতে পারছি না। বার্ডফ্লাওয়ারের অপারেশনে অনেক রিস্ক। ওর কিছু। ইরফানের গলা ভারী হয়ে আসে। চোখ দুটো লাল। ডান হাতের আঙুলগুলো দ্বারা কপাল ঘষে নির্জীব গলায় বলে, আমায় একা ছেড়ে দে। শুদ্ধ কিছু বলল না। ইরফান একটু পর বলে, ইয়ামিন আঙ্কেল অপারেশন করতে বললে ইনস্ট্যান্ট ওকে নিয়ে ঢাকায় ব্যাক করব। অ্যান্ড আজকেই কানাডার ফ্লাইটে উঠব। শুদ্ধ অবাক হয়ে বলে, মায়রার পাসপোর্ট, ভিসা? ইরফান গম্ভীর গলায় বলে, অল কমপ্লিট। শুদ্ধ আগের চেয়েও অবাক হয়ে বলে, কিভাবে? ইরফান আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর বলে, কানাডায় আমার পিএইচডি করতে যাওয়ার কথা ছিল আর 1 মান্থ পর। নিজের উপর ভরসা পাচ্ছিলাম না, কি যেন ভেবে বার্ডফ্লাওয়ারের সব ওকে করে রেখেছিলাম। শুদ্ধ বিস্ময় চোখে তাকায় ইরফানের দিকে।
সে এসবের কিছুই জানত না। নিজের বিস্ময় চেপে বলে, মায়রাকে ডিরেক্ট কানাডায় নিয়ে যাচ্ছিস না কেন? ইরফান ঢোক গিলে বলে, নিজের লোক থাকতে অন্যদের কাছে ওকে নিতে চাই না তাই। ইয়ামিন আঙ্কেল আমার বাবার মতোই। বার্ডফ্লাওয়ারকে নিজের মেয়ে ভেবে ট্রিটমেন্ট করবে। অ্যাম নট শিওর সে পারবে কি না। কজ সে আগের মতো প্রফেশনালি এসবে অ্যাড নেই পার্সোনাল কারণে। আমার ঠিক না লাগলেই দেন কানাডা। শুদ্ধ মৃদু হেসে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান আবারও সেই অন্ধকার আকাশে দৃষ্টি রাখে। মৃদুস্বরে বলে, বিজনেসে ফুললি ফোকাস করার সাথে সাথে কানাডায় গিয়ে ওর জন্য কিছু অ্যারেঞ্জ করছিলাম। ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট আমি কানাডা গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। ইরফানের কণ্ঠে প্রাণ নেই। লম্বা শ্বাস টেনে আবারও বলে, বাচ্চা মেয়েটা কত বড় সারপ্রাইজ দিয়ে দিল আমায়। ও তো আমার লিটল গার্ল ছিল। ইরফানের কথাটায় যেন হাজারো আক্ষেপ, দুঃখ, কষ্ট চুইয়ে চুইয়ে পড়ছে। এরপর আবারও ধরা গলায় বলে, বার্ডফ্লাওয়ার জাস্ট দেখতে ছোট, ওর কাজগুলো অনেক বড় মানুষদের মতো। আমি ওর থেকে এমনটা কখনো এক্সপেক্ট করিনি। ও আমাকে খুব বাজেভাবে ভেঙে দিয়েছে শুদ্ধ। কথাগুলো বলে ইরফান শুদ্ধর দিকে একবার তাকায়। শুদ্ধ অবাক হয়ে ইরফানের চোখে চোখ রাখে। ইরফানের লালিত চোখজোড়ায় পানি চিকচিক করছে। শুদ্ধর দৃষ্টিতে তা এড়ায় না। ইরফান সাথে সাথে চোখ সরিয়ে নেয় শুদ্ধর থেকে। আর এক সেকেন্ডও এখানে দাঁড়াল না। শুদ্ধকে পাশ কাটিয়ে গটগট পায়ে জায়গাটি প্রস্থান করল। শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান কখনো নিজেকে মেলে ধরে না। ওর স্বভাবটাই এমন। সেই ছোট থেকে দেখে আসছে। অথচ আজ একটা বাচ্চা মেয়ে সত্যিই কিভাবে ভেঙে দিয়েছে ইরফানকে। ইরফান নিজের মাঝেই নেই যেন। কখন কি করছে সে নিজেই জানে না। এই যেমন মায়রার অপারেশন করাতে হবে, মায়রা আরও ৩ মাস আগে ডক্টরের কাছে এসেছিল, তখন ট্রিটমেন্ট স্টার্ট করলেও অপারেশনের কাছে যাওয়া লাগতো না হয়তো। কিন্তু এখন উপায় নেই। তাছাড়া মায়রা অবস্থা আর ৫ জনের চেয়েও শোচনীয়। কিন্তু ইরফান মানবে না। ও নিজেও জানে, বোঝে মায়রারে ছাড়া উপায় নেই, কিন্তু ও সব ওয়ে ট্রাই করবে। শুদ্ধর মায়রাকে ভীষণ কথা শোনাতে ইচ্ছে করল, মায়রার এইসব কথা লুকানোর জন্য। মেয়েটার জীবনটাই যে অনিশ্চয়তায় ভাসছে। মায়রার কিছু হলে ইরফানের কি হবে? কথাগুলো ভেবে শুদ্ধ মলিন মুখে চেয়ে রইল। একটি বিস্তীর্ণ ফাঁকা মাঠের মাঝখানে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে। হেলিকপ্টারের প্রপেলারের ভারী, তীব্র শব্দ। প্রপেলারের ঘূর্ণায়মান ব্লেড থেকে প্রবল বাতাস বেশ খানিকটা জায়গা জুড়ে বাতাস ছড়িয়ে পড়ছে। কেউ একজন হেলিকপ্টারের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। মায়রা ইরফানের দিকে চেয়ে কান্নাভেজা কণ্ঠে বলে, আমাকে কোথায় নিয়ে যাবেন শিশওয়ালা? ইরফান মায়রার মাথার হিজাব টেনে ঠিক করে দেয়। এরপর মায়রাকে কোলে তুলে নেয়। হেলিকপ্টারের দিকে এগিয়ে যেতে যেতে মৃদুস্বরে বলে, যেখানে নিয়ে গেলে আমার বার্ডফ্লাওয়ার সুস্থ হবে সেখানে। মায়রা ইরফানের বুকে মাথা ঠেকিয়ে রাখল। হেলিকপ্টারের দিকে যত এগোয় প্রপেলারের শব্দ তত তীব্রভাবে মায়রার কানে লাগে, সাথে বাতাস। মায়রা দুহাতে ইরফানের গলা জড়িয়ে ধরে শক্ত করে। ইরফান মায়রাকে নিজের দিকে আরেকটু টেনে নেয়। হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে ইরফান একবার পিছু ফিরে দাঁড়ায়। সবাই ইরফান মায়রার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ মৃদু হাসল। তার মনে পড়ে গেল সেদিনের কথা, যেদিন সে ইরফানকে জিজ্ঞেস করেছিল, বউকে সুখী করতে কত টাকার প্রয়োজন পড়ে। সেদিন ইরফানের বলা হেলিকপ্টারের উদাহরণটা ইরফানের সাথেই মিলে গেল। তবে মায়রা কি সুস্থ হবে? কথাটা ভেবেই শুদ্ধর মুখ মলিন হয়। তারেক নেওয়াজ ঝাপসা চোখে চেয়ে রইল ছেলে আর ছেলের বউয়ের পানে। তিনি মায়রার জন্য দুঃখ করেছিলেন, আফসোস করেছিলেন, তার ছেলে মেয়েটাকে একটু ভালোবাসতে পারল না কেন। অথচ আজ যেন জলের মতো পরিষ্কার হয়ে গেল, তার সে ছেলেটাই তার বন্ধুর মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। লাবিব তার মায়ের গলা জড়িয়ে ধরে ঘূর্ণায়মান প্রপেলারটির দিকে চেয়ে রয় খানিকক্ষণ। এরপর দৃষ্টি নামিয়ে তার আপুইয়ের দিকে তাকায়। ছোট্ট ছেলেটি কি বুঝল কে জানে, সে হাসল না। আর ৫ জনের মতো কাছ থেকে হেলিকপ্টার দেখে তেমন উৎফুল্ল হল না। মলিন মুখে তার আপুইয়ের দিকে চেয়ে রইল। মায়রা ভেজা চোখে সবার দিকে একবার তাকায়। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান হেলিকপ্টারের দিকে ফিরে দাঁড়ায়। একজন ইরফানের উদ্দেশ্যে বলে ওঠে,
স্যার, অল ইজ ওকে। ইরফানের গম্ভীর স্বর। ওকে। কথাটা বলে ইরফান হেলিকপ্টারের ভিতর প্রবেশ করে। মাইরা ফুপিয়ে ওঠে। তার এসব ভালো লাগছে না। ইরফান সিটে বসে মাইরাকে তার কোলে বসায়। কেউ একজন হেলিকপ্টারের দরজা বন্ধ করে দেয়। এরপর ধীরে ধীরে নিচ থেকে উপরে উঠতে থাকে, ফলে হেলিকপ্টার হালকা দুলে ওঠে। মাইরা ইরফানের গলা দুহাতে শক্ত করে ধরে। ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ফুপিয়ে কাঁদে। ইরফান মাইরাকে নিজের সাথে জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই বার্ড ফ্লাওয়ার। মাইরা শুনতে পেল কিনা। আরও শক্ত করে ইরফানকে আঁকড়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। তাকে আর কোথায় কোথায় যেতে হবে বাঁচার জন্য? সে বাঁচবে তো? তার শিশুওয়ালাকে ছেড়ে, তার ছোট্ট ভাইকে ছেড়ে, তার মাকে ছেড়ে কাউকে ছেড়ে যেতে ইচ্ছে করে না তার। ইরফান মাইরার মাথা তার গলা থেকে সরিয়ে নেয়। মাইরা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। ইরফান ডান হাতে মাইরার মুখ মুছে দেয়। এগিয়ে গিয়ে মাইরার ঠোঁটজোড়ায় সময় নিয়ে চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে বেশ কয়েকটা চুমু আঁকে। কিছু বলল না আর। শুনতে পাবে না। এরপর সোজা হয়ে বসে ইরফান। অসহায় চোখে অস্পষ্ট মাইরাকে দেখে। মাইরা সময় নিয়ে নিজেকে সামলায়। পিটপিট করে চোখ মেলে তাকায়। হেলিকপ্টারের ভেতর লাইট অফ থাকায় তেমন স্পষ্ট দেখতে পেল না ইরফানকে। অস্পষ্ট দেখল। ইরফান আবারও মাইরার মুখ মুছে দিয়ে মাইরাকে নিজের সাথে জড়িয়ে নেয়। মাইরা চোখ বুজল। থেকে থেকে কেঁপে উঠছে। ইরফান নিজেও চোখ বুজল। অসহায়ত্বের সংজ্ঞা এত নিখুঁতভাবে উপলব্ধি করতে হবে ইরফান কখনো কল্পনাতেও আনেনি। কথাটা ভেবে ছোট করে দীর্ঘশ্বাস ফেলে। প্রায় 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি ইরফানদের হেলিকপ্টার চট্টগ্রামে পৌঁছায়। ইরফান মাইরাকে নিয়ে তার আঙ্কেলের বাড়ি যায়নি। হসপিটালে গিয়েছিল। প্রায় ঘণ্টাখানেকের মতো সময় নিয়ে মাইরাকে বেশ ভালোভাবে চেক আপ করে জানায়। মাইরার অবস্থা খুবই খারাপ। ওকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে। লাস্ট কথাটা শুনে ইরফানের দুনিয়া কেঁপে উঠেছিল। ইরফান নিষ্প্রাণ দৃষ্টিতে শুধু তাকিয়েছিল। সে যেন তার প্রাণহীন দেহ বয়ে বেড়াচ্ছে। এরপর মাইরাকে নিয়ে সেখানে থেকে বেরিয়ে আসে ঢাকার উদ্দেশ্যে আবারও রওনা হবে বলে। আবারও প্রায় 1 ঘন্টার কিছুটা বেশি সময় নিয়ে ইরফান মাইরাকে নিয়ে ঢাকায় ব্যাক করে। ঘড়িতে তখন রাত 10:30। ইরফান মাইরাকে কোলে নিয়েই নেমে দাঁড়ায় হেলিকপ্টার থেকে। মাইরাকে নিয়ে হেলিকপ্টার থেকে অনেকটা দূরে এগিয়ে গিয়ে দাঁড়ায় ইরফান। আশপাশটা একদম ফাঁকা দেখে ইরফান মাইরাকে কোল থেকে নামিয়ে দেয়। মাইরা ইরফানের সাথে লেগে গিয়ে দাঁড়ায়। মাথা উঁচু করে ভাঙা গলায় ডাকে, শিশুওয়ালা। ইরফান মাইরার দিকে চেয়ে রইল। মেয়েটা এত কাঁদতে শিখেছে কবে থেকে? দুহাতে মাইরার মুখটা ধরে মৃদুস্বরে বলে, কাঁদছিলি কেন বার্ড ফ্লাওয়ার? মাইরার আবারও চোখ ভিজে যায়। সে ডক্টরের কথা শুনে নিয়েছে। তাকে অপারেশন করাতেই হবে। আর অপারেশন করালে সে মরে যাবে। তার অবস্থা একদমই ভালো নয়। মাইরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কান্নাভেজা কণ্ঠে বলে, শিশুওয়ালা, আপনি আমাকে ভালোবাসেন? ইরফান মাইরার কথাটা শুনে সূক্ষ্ম হাসে, তবে মুখে তীব্র ব্যথার ছাপ। মাইরার কপালে শব্দ করে একটা চুমু এঁকে ফিসফিসিয়ে বলে, শুনবে? মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান দুহাতের আজলায় মাইরার মুখটা নিয়ে মাইরার চোখের দিকে তাকিয়ে গায়, বহুত পেয়ার করতে হে তুমকো স্যানাম। অনেক ভালোবাসি তোমাকে প্রিয়। কাসাম চাহ লি লো, কসম চাও নিয়ে নাও, কাসাম চাহ লি লো, খুদা কে কাসাম। খোদা রি কসম। বাহুট পেয়ার কাট হাইন, তুমকো স্যানাম। অনেক ভালোবাসি তোমাকে প্রিয়। হামারি গাজাল হাইন, তাসাবিভিউর তুমহারা। আমার গজলে তোমার হাসি। তুমহার বিনা এবি এনএইচ জিনা হামারা। তোমায় ছাড়া এখন না বাঁচি। তুমহিন ইউন হিন চাহেঞ্জ, তোমায় আমি চাইব। তুমহিন ইউন হিন চাহেঞ্জ, তোমায় আমি চাইব। জাব টেক হাইন দাম। যতক্ষণ আছে দম। এটুকু গেয়ে থেমে যায় ইরফান। তার গলায় কিছু বেঁধেছে মনে হল। মাইরা ইরফানকে গায়ের জোরে ধাক্কা দেয়। ইরফান 1 পা পিছিয়ে যায়। মাইরা নিজেও 2 পা পিছিয়ে যায়। কাঁদতে কাঁদতে মাঠের মাঝে বসে পড়ে। দুহাতের মাঝে মুখ লুকিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আমি শুনে নিয়েছি শিশুওয়ালা, আমি বাঁচব না। আমি মরে যাব বলে আপনারা এখন এত ভালোবাসা দেখাচ্ছেন। এসব আমার চাই না। এত ভালোবাসা দেখিয়ে আমায় দুনিয়া লোভী করে দিতে চাইছেন।
আপনারা সবাই স্বার্থপর। আমি আমার শ্যামা মায়ের কাছে যেতে চাই। আপনারা আবার আমায় অবহেলা করুন। আমি হাসিমুখে চলে যেতে চাই। আমার কাঁদতে ভীষণ কষ্ট হয়। আমি কেঁদে কেঁদে মরতে চাই না। আমি ভালোবাসা চাই না। কথাগুলো বলতে বলতে হেঁচকি তুলে কাঁদে মায়রা। ইরফানের দম আটকে আসছে বোধহয়। চোখ দুটো ভরে গিয়েছে। সে মায়রার দিকে এগোলে না। নির্জীব চোখে কান্নারত মায়রার পানে চেয়ে রইল। তার কানে বাজে তার আঙ্কেলের বলা কথা। ইরফান আব্বু, আমি তোমার নিজের মানুষ। অপারেশন ছাড়া মেয়েটার আর কোনো ওয়ে নেই। আর ওর অপারেশনে ভীষণ রিস্ক। তোমাকে ৮০% মৃত্যুর দিকে ঠেলে ওকে অপারেশন থিয়েটারে দিতে হবে। ওর টিউমার অলরেডি ক্যান্সারে ট্রান্সফার হয়েছে, বুঝেছ? আগে যাদের দেখিয়েছ, আই থিঙ্ক তারা এটা ধরতে পারেনি। তুমি ওকে কানাডা নিয়ে যাও, এটা ভালো ডিসিশন। তবে আমার মনে হয় তারাও একই কথা বলবে। কথাগুলো ভেবে ইরফানের রক্তলাল চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়তে নেয়। ইরফান ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে পানির কণা ছিটকে ফেলে। ঢোক গিলতে চায়, পারে না। কেমন ছটফট লাগে। মায়রার কান্না তার কানে এসে বাড়ি খায়। দুহাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, স্টপ ক্রাইং বার্ড ফ্লাওয়ার। চলবে ইনশাআল্লাহ,